নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। সাত সকালে ফের অ্যাকশনে ইডি, শহরের একাধিক জায়গায় তল্লাশি। হাসপাতালে তৃণমূল নেতার দাদাগিরি, 5 লক্ষ টাকার দাবি। জগদ্ধাত্রী পুজোয় রাজ্যপাল এসআইআর নিয়ে জানালেন আস্থার বার্তা। ঘূর্ণিঝড় মন্থার তাণ্ডবে আশঙ্কা, আতঙ্কে দক্ষিণবঙ্গ, বিপাকে ধান চাষিরা। নিখোঁজ শত্রুঘ্ন সিনহা, পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। ঘুরপথে এনআরসি, অভিযোগে জন উদ্যোগ, কুশপুতল জ্বালিয়ে বিক্ষোভ। ভোটার তালিকা হবে স্বচ্ছ, এসআইআর ঘোষণায় লাড্ডু বিতরণ বিজেপির। মর্মান্তিক দুর্ঘটনা, পুকুরে ডুবে মৃত্যু 52 বছরের ব্যক্তির। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি। মঙ্গলবার সকালেই বেলেঘাটা সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। বেলেঘাটার হেমচন্দ্র নস্কর রোডে 2 ভাইয়ের বাড়িতে অভিযান চলে। ইডি সূত্রে খবর, নতুন সংস্থা সংক্রান্ত তথ্যের সূত্র ধরেই এই তল্লাশি। তবে এই 2 ব্যবসায়ী কিভাবে মামলার সঙ্গে যুক্ত তা এখনো স্পষ্ট নয়। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় নতুন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে বেলেঘাটা সহ শহরের একাধিক জায়গায় হানা দেয় ইডি। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় 6 সদস্যের ইডি দল বেলেঘাটার হেমচন্দ্র নস্কর রোডের একটি বাড়িতে তল্লাশি চালায়। সূত্রের খবর, বাড়িটি 2 ভাই বিশ্বজিৎ ও রণজিৎ চৌধুরীর। বিশ্বজিৎ কাপড়ের ব্যবসায়ী এবং রণজিৎ রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত। ইডি সূত্রে জানা গেছে, পুরো নিয়োগ মামলায় সম্প্রতি পাওয়া নতুন সংস্থা সংক্রান্ত তথ্যের সূত্র ধরেই অভিযান চলছে। তবে এই 2 ব্যবসায়ী কিভাবে মামলার সঙ্গে যুক্ত তা এখনো স্পষ্ট নয়। মালদা মেডিকেল কলেজে তৃণমূল নেতা দাদাগিরির অভিযোগে চাঞ্চল্য। গভীর রাতে হাসপাতালে ঢুকে গ্রুপ ডি কর্মীদের মারধর ও 5 লক্ষ টাকা দাবি। অভিযোগ আইএনটিটিইউসির জেলা সহ সভাপতি জয়ন্ত বোসের বিরুদ্ধে। আতঙ্কে মঙ্গলবার সকালে বিক্ষোভে ফেটে পড়েন হাসপাতালের কর্মীরা। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জয়ন্ত বোস। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গভীর রাতে ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলরের স্বামী ও আইএনটিটিইউসির জেলা সহ সভাপতি জয়ন্ত বোস হাসপাতালে ঢুকে তাণ্ডব চালান। অস্থায়ী গ্রুপ ডি কর্মী শাহিম বিশ্বাস ও বিশ্বজিৎ সিংহকে মারধর করে 5 লক্ষ টাকা দাবি করা হয়। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর আতঙ্কিত কর্মীরা মঙ্গলবার সকালে বিক্ষোভে ফেটে পড়েন। নিরাপত্তার দাবিতে হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ করেন মহিলা ও পুরুষ গ্রুপ ডি কর্মীরা। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল শ্রমিক নেতা জয়ন্ত বোস। ওখানটায় সিকিউরিটি ছিল নাকি, আমাদের যে ক্যাম্পের সেদিনকার যে ইনচার্জে ছিল তিনি নাকি সিকিউরিটিকে বলেছে গেটটা খুলে দিতে। ওই গেটে ওর দিক দিয়ে কেউ ঢুকতে পারে না আমাদের অফিসে, রাত্রেবেলা তালা মারা থাকে ওখানটায়। ওই অফিসারটা যে ডিউটিতে ছিল, ডিউটি অফিসারটা বলেছিল তালাটা খুলে দিতে। তালাটা খুলে দেওয়ার পর ডিউটি অফিসার চলে গেছিলো। দিয়ে তারপরে ওরা মদ্যপান করে অবস্থায় আমাদের অফিসে গেছিল। যে আমাদের দুটাই একটা সুপারভাইজার একটা স্টাফ অফিসে ঘুমিয়েছিল। দিয়ে গেটে লাতি মেরেছে। দিয়ে তারপরে ভিতরে ঢুকেছে। ভিতরে ঢুকে এদেরকে লক করেছে। ফোন টোন সব কেড়ে নেওয়া হয়েছিল। এদেরকে পুরো চমকিয়ে মারধর করেছে। দিয়ে তারপরে আমাদের কোম্পানির মালিককে অত রাত্রে ফোন করতে বলেছে, ওদের কাছে নম্বর ছিল না। দিয়ে তারপরে রাত্রে আমাকে প্রায় 1:45 ফোন করে আমার সুপারভাইজার। যখন আমাকে ফোন করে বলে, মানবদা এরকমভাবে অফিসে জয়ন্ত এসছে, তখন আমি বুঝতে পারিনি জয়ন্তটা কে। তারপরে আমি বললাম ঠিক আছে ফোনটা দাও। যখন আমি ফোনটা দিল জয়ন্তকে, তখন বলছে পুরো ড্রিঙ্ক করে আছে। আমার কাছে রেকর্ডিংটা আছে, ওই রেকর্ডিংটা। তো বলছে কি সিদ্ধার্থকে লাইনে লাও। আমি বললাম কি কিসের জন্য, এত রাত্রে একটা মালিককে তো লাইনে নিতে পারি না আমরা, তো কি প্রবলেম? বলছে ঝামেলা হয়েছে। আমি বললাম ঠিক আছে অফিসে দাঁড়াও, আমি আসছি। আমি 5 মিনিটের মধ্যে অফিসে যখন এসেছি, তখন দেখছি অফিসে পুরো ড্রিঙ্ক করে 4 জন এদেরকে মোবাইল টোবাইল কেটে বসে আছে। আমি ঢুকে বললাম তোমরা এত রাত্রে এসেছো আমাদের অফিসে, কি প্রবলেম? তখন বলছে কি আমরা যেটা বলবো সেটাই হচ্ছে ফাইনাল কথা, ঠিক আছে তো তোমার মালিককে ফোনটা লাগাও। আমি বললাম তোমাদের যদি কোনো কথা থাকে তাহলে সকালে আসো, সন্ধ্যাবেলা আসো, একটা টাইম হয়, এই টাইমে আসিও না। তখন বলছে বেশি কথা বলিস না, না তাহলে এখানটা কেউ বাঁচাতে পারবে না, ঠিক আছে তো। আমি বললাম তাহলে এটা কেমন ধরনের কথাবার্তা? তখন বলছে কি মালিককে বল আমাদের যেটা পার্সেন্টেজ থাকে সেটা দিয়ে আমাদেরকে এখানটা কাজ করতে হবে। কত টাকা? 5 লাখ টাকা দাবি ওদেরকে করেছে, জয়ন্ত বোস করেছে। আইএনটিটিসির প্রেসিডেন্ট বলছিল, নিজেকে পরিচয় দিয়েছে আইএনটিটিসির প্রেসিডেন্ট, তৃণমূলের কাউন্সিলর নিজেকে পরিচয় দিয়েছে তৃণমূলের। মালদা হাসপাতাল মেডিকেল কলেজের নাকি সুপারভাইজার ছিলেন নাকি উনি, যেটা রাত্রে পরিচয় দিচ্ছে এগুলো।
দিয়ে তারপরে তো মানে ওখান থেকে বেরিয়ে আমরা কোনো রকমভাবে ফাঁড়িতে গেলাম, দিয়ে তারপরে ফাঁড়ির ইনচার্জকে ফোন করলাম যখন আমরা, তারপরে আসলো, এসে তারপরে বললো আপনাদের যা ওখানটায় যে কথাটা চেঞ্জ হয়ে গেল, ওখানটায় যে কথা চেঞ্জ হয়ে গেল ফাঁড়ির সামনে অফিসারের সামনে যেয়ে বলছে কি আমাদের কাছে একটা লিখিত কমপ্লেন আছে, আমরা নাকি স্টাফকে বের করে দিয়েছি। তো তখন আমরা বললাম আমাদের কোম্পানি স্টাফকে বের করবে কি করবে সেটা আমাদের কোম্পানির পার্সোনাল ম্যাটার, ওটা বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে একটা টাইমে এসে কথা বলতে হবে, আর আমরা তো কাউকে এরকম বেরও করেনি। ভিত্তিহীন, এগুলোর কোনো কিছু নেই, কোনো কারোর বিরুদ্ধে কোনো কিছু নেই, আসলে টোটালটাই একটা মিথ্যা গসিপ, কেউ বা কারা কী জন্য করছে জানি না। তবে বেশ কিছুদিন ধরেই আমাদের মালদা মেডিকেল কলেজে অস্থায়ী ক্যাজুয়াল কর্মীদের নিয়ে একটা সমস্যা চলছে, বিভিন্ন বাইরের কোম্পানিরা আসছে, বিভিন্নভাবে নিয়োগ হচ্ছে, সেইগুলো নিয়ে আমাদের কাছে লিখিত কমপ্লেন জমা পড়েছে। সেই লিখিত কমপ্লেনের বেসিস আমরা সেদিন রাত্রে মাতৃমাতে একটা পেশেন্টের অবস্থা খুব শোচনীয়, আমি নিজেও একজন মেডিকেল কলেজের ক্যাজুয়াল স্টাফ, তো সেই সময় যাওয়াতে যারা আমাদেরকে লিখিত দিয়েছিল তাদেরকে নিয়ে আমরা জাস্ট নতুন একজনকে ঢুকিয়েছে কোম্পানি, কোথায় থেকে বাড়ি জানি না, শুনলাম যে আমার নামে অভিযোগ করেছে, তাকে বলা হয়েছিল যে তাদের অথরিটিকে জানাতে যে তারা কিভাবে নিয়োগ হলো, আর কিছু জনকে 10-15 বছর কাজ করে বসিয়ে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কি অভিযোগ কেন বসানো হয়েছে এগুলো জানার জন্য ডাকা হয়েছিল, যেহেতু সেই সময় ছিলাম দাঁড়িয়ে, এইটুকুই দিয়ে তারপরে চলে আসা হয়েছে এবং বলা হয়েছে এগুলো আমাদের এখানে লেবার কমিশনার অফিসকে, আমাদের আগের যিনি ডিএম সাহেব ছিলেন তেনাকে লিখিতভাবে, আমাদের এমএসডিপি স্যারকে লিখিতভাবে এগুলো অভিযোগ জানানো হয়েছে, কিন্তু আজকে কী বা কারা আমি আপনাদের মাধ্যমেই শুনতে পেলাম যে আমার নামে নাকি এইসব অভিযোগ করেছে, এগুলো ভিত্তিহীন, এগুলোর কোনো অস্তিত্ব নাই। গতকাল রাত্রে মালদা মেডিকেল কলেজে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজবেন্ড, তিনি মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীর সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি নিন্দা জানাচ্ছি। আমরা ভারতীয় জনতা পার্টি বারবার সোচ্চার হয়েছি তৃণমূল কংগ্রেসের এই অপশাসন, এই দাদাগিরি, গুন্ডাগিরির বিরুদ্ধে। আমরা গতকাল তার আবার পুনরাবৃত্তি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজবেন্ড অস্থায়ী কর্মীদের রাত্রে মেডিকেল কলেজে ঢুকে মারধর করে এবং তাদের কাছে 5 লক্ষ টাকা দাবি করে যে না দিলে তাদেরকে কাজ করতে দেবে না। আমরা সাধারণ মানুষের কাছে আপিল করছি যে তৃণমূল কংগ্রেসের যে মা মাটি মানুষের সরকারের নামে যে ক্ষমতা এসেছিল মমতা ব্যানার্জি, আমরা প্রতিনিয়ত দেখেছি, এখনো আরজি কর আমরা ভুলে যাইনি। আরজি কলে যে নৃশংস ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি মালদায় হয়েছে গতকাল মেডিকেল কলেজে। এর আগে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে হয়েছিল, গতকাল হয়েছে অস্থায়ী কর্মীর সাথে। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেসের যে নেতা এই মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীদের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার যদি আইনত ব্যবস্থা না হয়, ভারতীয় জনতা পার্টি আগামী দিন ময়দানে নেমে কিভাবে সেই নেতার বিরুদ্ধে আন্দোলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গর্জে উঠতে চায় সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় রাজ্যপাল সিভি আনন্দ বোস আদি হালদার পাড়া পুজোয় উপস্থিত হয়ে প্রদীপ জ্বালিয়ে প্রণাম জানান তিনি এবং এসআইআর নিয়ে তিনি বলেন, এসআইআর একটি গণতান্ত্রিক পদ্ধতি, গণতন্ত্রে মতভেদ থাকতে পারে কিন্তু সংবিধান সব সমস্যার সমাধান দেবে। পুজো কমিটিকে 1 লক্ষ টাকার অনুদানও ঘোষণা করেন রাজ্যপাল। চন্দননগরের আদি হালদারপাড়া জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে মঙ্গলবার উপস্থিত হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপে প্রদীপ জ্বালিয়ে প্রণাম জানান তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, এসআইআর একটি গণতান্ত্রিক পদ্ধতি, দেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এটি করা হচ্ছে। গণতন্ত্রে মতভেদ থাকতেই পারে, তবে আমাদের সংবিধান যথেষ্ট শক্তিশালী, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। এদিন রাজ্যপালের পক্ষ থেকে পুজো কমিটিকে 1 লক্ষ টাকা অনুদান ঘোষণা করা হয়। নারী শক্তির গুরুত্ব নিয়েও বক্তব্য রাখেন তিনি। পুজো কমিটির সভাপতি দীপাঞ্জন গুহ জানান, রাজ্যপাল মণ্ডপ ও প্রতিমা দেখে মুগ্ধ হয়ে অনুদান ঘোষণা করেছেন। This is another Veda. Where women are honored, there the gods rejoice. But we have to do some introspection, whether this is a state of affairs now available in contemporary Bengal. All stakeholders, the government, the civil society, the political parties, media, all have to come together and see that we ensure Bengal to be a safe place for its women, particularly girl children.
ওনার এখানে অনারেবল গভর্নর আসার পরে তার এখানে মূর্তি দেখে তার পুজোর এই এখানে সিস্টেম, তারপরে পূজা কমিটির ব্যবহার, এখানকার এনভায়রনমেন্ট সবকিছু দেখে ওনার মনে হয়েছে উনি ভক্ত হিসেবে ডোনেট করেছেন। এটা আমাদের কাছে বারবারই হিসেবে আমাদের কাছে গর্বের এবং আনন্দের। ঘূর্ণিঝড় মন্থার তাণ্ডবের আশঙ্কায় আতঙ্কে দক্ষিণবঙ্গ জুড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মঙ্গলবার গভীর রাতে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। ঝাড়গ্রাম ও আশেপাশের এলাকায় ফসল নষ্টের আশঙ্কা। কৃষি দপ্তরের পরামর্শ, দ্রুত পাকা ধান কেটে নিতে হবে। অন্যদিকে দীঘা, তাজপুর, মন্দারমণিতে সৈকতে নামা নিষিদ্ধ। পর্যটকদের সরিয়ে নেওয়া হচ্ছে, প্রশাসন প্রস্তুত। তবু প্রশ্ন, কতটা তাণ্ডব দেখাবে এই মন্থা? দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে একদিকে ধান চাষিরা, অন্যদিকে উপকূলবাসী চরম আতঙ্কে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাতে শক্তি বাড়িয়ে স্থলভাগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ঝাড়গ্রাম জেলার সাকরাইল, নয়াগ্রাম ও গোপীবল্লভপুরে ফলনের মুখে থাকা ধান ফসল নষ্টের আশঙ্কা দেখা দিয়েছে। জেলা কৃষি দপ্তর চাষিদের দ্রুত পাকা ধান কেটে নেওয়া ও জল নিষ্কাশনের ব্যবস্থা রাখতে পরামর্শ দিয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর উপকূল জুড়ে বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে। দীঘা, তাজপুর, মন্দারমণিতে সৈকতে নামা নিষিদ্ধ করা হয়েছে। পর্যটকদের হোটেল ছেড়ে নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া বন্ধ, ট্রলার ফিরিয়ে আনা হয়েছে তীরে। প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দপ্তর ও পুলিশ সবাই প্রস্তুত থাকলেও উপকূল জুড়ে একটাই প্রশ্ন, কতটা তাণ্ডব দেখাবে মন্থা? আমরা তো টিভিতে শুনছি ঝড় আসছে, আর আমাদের তো পুরো ধান পাকেনি। চাষিদের মানুষদের জানো কিরকম হবে কি নিয়ে অবস্থায়, আমরা তো ভয়ে আছি, আতঙ্কার হয়েছি, ধার ভার নিয়েছি, চাষ করেছি। আর ঝড়টা কি হবে কি নিয়ে কোন দিকে যাবে কি হবে আমরা তো বুঝতে পারিনি, আমাদের ভয় লাগছে আর কি। যদি এসে যায় ঝড় হাওয়া তাহলে তো বিশাল ক্ষতি হয়ে যাবে। ধান তো অলরেডি পেকে গেছে, কিছু ধান ফুটছে, তাতে মানে চাষির প্রচুর ক্ষতি হয়ে যাবে। আসানসোলে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার নিখোঁজ পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য। ছট পুজোর সময় কুলটি ও বরাকর এলাকায় দেখা যায় পোস্টার। কে বা কারা লাগিয়েছে তা এখনো অজানা। তৃণমূলের দাবি এর পিছনে বিজেপি, আর বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূলেরই একাংশের কাজ এটা। পোস্টার ঘিরে শুরু রাজনৈতিক তরজা। ছট পুজোর সময়ে আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার নিখোঁজ পোস্টার ঘিরে চাঞ্চল্য। সোমবার রাতে কুলটি স্টেশন ও বরাকর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দেখা যায় পোস্টারগুলি। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি। তৃণমূলের দাবি এর পেছনে বিজেপির হাত রয়েছে, যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে তৃণমূলেরই একাংশ এই কাজ করেছে। প্রথমে আপনাদের চ্যানেলের মধ্যে সবাইকে আমি ছট পুজোর যে ছট পুজোর দিকে প্রণাম জানাই এবং বাকি সবাই ছোট পূজার আমি সুখের সাথে অভিনন্দন জানাচ্ছি। দেখুন, একটা কথা, যে এটাই যেসব কাজগুলো হচ্ছে বিজেপির কাজ, ওরা রাজনৈতিকভাবে কোনোরকমভাবে পশ্চিমবঙ্গে পেরে উঠতে পারছে না। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং সারা মাঠটার তারা একটা কথা আছে, ধর্ম যার যার উৎসব সবার। আমরা সবাই প্রত্যেক কাউন্সিলর থেকে শুরু করে আমাদের জেলার সভাপতি ধর্মদাস চক্রবর্তী, আমাদের জেলার মন্ত্রী মাননীয় মলয় ঘটক, আমাদের এই কুলটির অভিভাবক উজ্জ্বল চট্টোপাধ্যায়, প্রত্যেকেই আমরা ছট পূজাতে সহযোগিতা নেমে গেছি। প্রত্যেক মানুষের পাশে আছি। কর্পোরেশন সবভাবে ছোটখাটের কাজ দেখাশোনা পরিচালনা করছেন। মাননীয় সংসদ সবসময় থাকেন এবং প্রতি মাসেই উনি আসেন, প্রতি মাসেই এখানে এসে পরে মানুষের সঙ্গে থাকেন। ঠিক আছে তো সেক্ষেত্রে দেখছেন ওরা কোনো সময় কোনো জায়গায় পেরে উঠতে পারছে না। তাই ওরা রাজনৈতিকভাবে এখানে ক্ষমতায় আসার যে স্বপ্ন ছিল দিনে দিন খারাপ হয়ে যাচ্ছে, ক্ষমতায় আসার কোনো চান্স নেই। এবং আজকেই জানেন একটা যে 100 জনের কাজ নিয়ে একটা বিরাট রায় পেয়েছে। 100 জনের কাজের টাকা যে বন্ধ করে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে, সে টাকা দিতে হবে অবিলম্বে, সেটা বলা হয়েছে। সেখান থেকে আরও ওরা রাজনৈতিকভাবে পঙ্গু দিশাহারা, তাই উল্টোপাল্টা কাজ করে রয়েছে। আমরা এখন খবর পেয়েছি সংবাদ মাধ্যমে কুলটি স্টেশনের আশপাশে কোনো জায়গা পোস্টার লেগেছে কি সাংসদ লাপাতা। আমরা এটা বলতে চাইছি, এটা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার নেতা এই মতন কাজ করে না। তৃণমূল কংগ্রেসের কোনো নেতা আরোপ লাগিয়েছে এটা। আমরা এটা বলতে চাইছি, এটা তৃণমূল কংগ্রেসের কোনো গ্রুপ, যে এখন যে নেতাগুলো আছে পোস্ট পেয়েছে, ওদের বিরুদ্ধে যে গ্রুপ আছে ওদের এই কাজটা হতে পারে, এটা তদন্ত করা উচিত। আর সাংসদ তৃণমূল কংগ্রেস বিহারি চেহারে ওনাকে লঞ্চ করেছে আসানসোল শিল্পাঞ্চলে, और सत्य उन्नी छठ पूजाते आसनसोले नहीं।
না বাঙালির দুর্গা পূজা কালী পূজা থেকে আরম্ভ করে কোনো পূজাতে আসানসোলের সাংসদ উপস্থিত নয়। আমি বলতে চাইছি আগার ওনার কোনো শারীরিক অসুস্থ আছে, ছট মা, দুর্গা মা, কালী মা ওকে ঠিক করুক। উনি খুব সিনিয়র লোক। আর কুলটি বিধানসভার মধ্যে যে তৃণমূল কংগ্রেসের নেতাগুলো আছে ওদেরও বুদ্ধি একটু, ভগবান ওদেরকে বুদ্ধি দিক, কি বলতে হবে কি না বলতে হবে, কি আরোপ লাগাতে হবে, ভগবান একটু বুদ্ধি দিক, এটাই আমার বলার। নদিয়ার শান্তিপুরে এসআইআর এর বিরুদ্ধে রাস্তায় নামলো জন উদ্যোগ। অভিযোগ এটি ঘুরপথে এনআরসি চালুর চেষ্টা। সোমবার ডাকঘর মোড়ে নেতাজি পদতলে কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় সংগঠনটি। উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। জন উদ্যোগের দাবি, এসআইআর সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এসআইআর ঘোষণা হতেই নদিয়ার শান্তিপুরে রাস্তায় নামে জন উদ্যোগ। সোমবার ডাকঘর মোড়ে নেতাজি পদতলে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ সভা ও এসআইআর এনআরসির কুশপুতুল দাহ করা হয়। শিক্ষক, কবি, লেখক, শিল্পী সহ সমাজের নানা স্তরের মানুষ উপস্থিত ছিলেন। সংগঠনের দাবি, এসআইআর আসলে ঘুরপথে এনআরসি করার চেষ্টা, যা সাধারণ মানুষের বিভ্রান্তি ও হয়রানি বাড়াবে। তারা জানিয়েছে সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দেখেছেন যে ভারতের নির্বাচন কমিশন আজকে প্রেস কনফারেন্স করে যে 14টা না 15টা জায়গায় রাজ্যে এসআইআর ঘোষণা করেছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে। এই এসআইআর এর আমরা প্রথম থেকেই এসআইআর এর বিরোধিতা করেছি। তো আজকে যে নির্বাচন কমিশন ঘোষণা করেছেন যে এসআইআর কাল থেকেই শুরু হবে, ওই জন্য আমরা অতি দ্রুতই একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলতে পারেন শান্তিপুর জন উদ্যোগের পক্ষ থেকে একটি তাৎক্ষণিক আমরা প্রতিক্রিয়া দিচ্ছি যে আমরা এই এসআইআর এর বিরোধিতা করছি। এই এসআইআরকে আমরা সর্বতোভাবে বাতিল করার দাবি করছি। না, এর আগে বিরোধিতায় সরাসরি আমরা নামিনি, আমরা লেখাটেখার মধ্যে দিয়ে ফেসবুক পোস্ট বা সোশ্যাল মিডিয়ায় ইত্যাদি এরকম জায়গায় ছিল, কিন্তু যেহেতু ঘোষণা হয়নি এখানে অফিসিয়ালি, সেহেতু আমরা নামিনি। এরপরে আমরা লাগাতার পথে নামবো, প্রচার কর্মসূচির মধ্যে থাকবো, শান্তিপুর জন উদ্যোগ থাকবে। না, জন উদ্যোগ আমরা কোনোদিনই জন উদ্যোগের জন্মলগ্ন থেকেই আমরা কখনো দাবি করিনি জন উদ্যোগ করা অনৈতিক সংগঠন। জন উদ্যোগ অবশ্যই একটি রাজনৈতিক এবং সামাজিক সংগঠন। জন উদ্যোগের বেশিরভাগ কর্মকাণ্ডের মধ্যেই দেখবেন আপনারা রাজনৈতিক কর্মকাণ্ডই রয়েছে। হ্যাঁ, সে বলতে পারেন অদলীয়, কিন্তু রাজনৈতিক দল। এসআইআর ঘোষণায় উচ্ছ্বাস বিজেপির। দিল্লিতে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পরেই বৈদ্যবাটিতে লাড্ডু বিলি আর বাজি ফাটিয়ে উদযাপন কর্মীদের। বিজেপির দাবি, এসআইআর চালুর ফলে মৃত ও ভুয়ো ভোটার বাদ পড়ে ভোটার তালিকা হবে আরও স্বচ্ছ। তবে তৃণমূলের অভিযোগ, এই প্রকল্পের মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গতকাল দিল্লিতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে সারা দেশের 12টি রাজ্যে এসআইআর চালুর ঘোষণা করেছে। জাতীয় নির্বাচন কমিশনের এসআইআর ঘোষণা হবার পর থেকে উচ্ছ্বাস প্রকাশ করল বিজেপি। গতকাল রাতে বৈদ্যবাটি চৌমাথায় বিজেপি কর্মীরা লাড্ডু বিলি ও বাজি ফাটিয়ে সেলিব্রেশন করেন। বিজেপির দাবি, এসআইআর চালুর ফলে মৃত ও ভুয়ো ভোটার বাদ পড়বে, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, এই প্রকল্পের মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে শ্রীরামপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির চাপদানি মন্ডল 3-এর সভানেত্রী সোমা দাস মহাশয়ের নেতৃত্বে আজকে আমরা বাজি ফাটালাম, মিষ্টি বিতরণ করলাম। আর আমরা এসআইআর, যে এসআইআর কে নিয়ে গোটা ভারতবর্ষে একটা আলাদা চিন্তা ভাবনা সবার মাথায় ঢুকে গেছে যে এসআইআর হবে কি হবে না। আজকে রাত 12টার পরে এসআইআর শুরু হচ্ছে, ভোটার লিস্টে নতুন নাম নথিভুক্ত হবে। আর আগামী 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 1 মাস এসআইআর এর কাজ চলবে। আর আমরা ভারতীয় জনতা পার্টি আজকে খুবই খুশি। আমরা মিষ্টি বিতরণ, লাড্ডু বিতরণ করেছি, আমরা আজকে বাজি ফাটিয়েছি। আর আমরা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী বিজেপির কার্যকর্তারা, যে পশ্চিমবাংলায় হিন্দু সনাতনী বাঙালি হিন্দু মা বোনেরা ভাই বন্ধুরা, আমরা খুবই খুশি। আমরা এসআইআর কে স্বাগতম জানাই। আর যত তৃণমূলের নেতা যে বড় বড় কথা বলেছি কি পেট্রোল দিয়ে বিজেপির কার্যকর্তাদের আমরা আগুন লাগিয়ে দেবো, শরীরে ঘরে ঢুকে মারবো, কেলাবো, এবার আমরা দেখছি কত বড় হরিদাস পাল এই তৃণমূল নেতারা, যে আমাদের এসআইআর তো শুরু হয়ে গেছে, কার ঘরে ঢুকে কে কেলাচ্ছে এবার আমরাও দেখব। আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা নেতারা, আমাদের জেলার সাধারণ সম্পাদক এখানে প্রসেনজিৎ মল্লিক আছেন, আমাদের জেলার নেতা বিশ্বনাথ ব্যানার্জিও আছেন, প্রদীপদার স্টেট কাউন্সিলর, আমরা সবাই মিলে আজকে আমরা ভালো করে মিষ্টি বিতরণ করলাম, বাজি ফাটালাম। আমরা খুবই খুশি, বাংলার প্রত্যেক মানুষ খুশি। আর এসআইআর এ 50 লক্ষের ওপর নাম বাদ যাবে, আর সব নাম তৃণমূলের খাতা থেকে বাদ যাবে। আর 2026-এ বিসর্জন দেবো এই তৃণমূল সরকারকে আমরা। ছট উৎসবের সকালে মর্মান্তিক দুর্ঘটনা জামুরিয়ায়।
পুকুর পার হতে গিয়ে ডুবে মৃত্যু 52 বছরের পান্ডে দাসের। পরিবার নিয়ে ছট পুজোয় অংশ নিতে গিয়েছিলেন তিনি। পরিবারের নিষেধ সত্ত্বেও পুকুরে নামতেই ঘটে দুর্ঘটনা। দীর্ঘ অনুসন্ধানের পর উদ্ধার হয় তার দেহ। ছট উৎসবের সকালে মর্মান্তিক ঘটনা জামুরিয়ায়। পুকুর পার হতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো 52 বছরের পান্ডে দাসের। তিনি জামুরিয়া বাইপাস হোসেন নগরের বাসিন্দা। ঘটনাটি ঘটে দামোদরপুর নিমগড়িয়ে ছট ঘাটে সকাল 6:30 নাগাদ। পরিবারের সঙ্গেই ছট পুজোয় অংশ নিতে গিয়েছিলেন তিনি। পরিবারের নিষেধ সত্ত্বেও পুকুরে নেমে পারাপার করার চেষ্টা করলে মাঝপথে তলিয়ে যান। উপস্থিত পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দল দ্রুত উদ্ধার কাজ শুরু করলেও প্রথমে খোঁজ মেলেনি। পরে আসানসোল থেকে স্পিড বোট এনে দীর্ঘ অনুসন্ধানের পর উদ্ধার হয় पांडे दासेर देह। लोग पटाखा फोड़ रहे थे, तब घरे पापा आया ना, तो आया तब घरे कपड़ा शर्ट खोला। उसके बाद पानी में गया, हम लोग मना किए, और पुलिस भी था वो भी मना किया, और अगल बगल जो घाट में था वो भी मना किया। उसका बाद तो वो बोला कि सामने में नहा के उठ जाएगा। उसका बाद आगे गया, अंदर तक पूरा गया। अंदर तक जाने का गड्ढा में गया, गड्ढा में जाने के बाद फिर रिटर्न आ रहा था। रिटर्न आने के बाद फिर क्या हुआ, अचानक से पीछे मुड़ा, थोड़ा सा नहीं फिर पीछे गया टेर के, उसके बाद डूब गया। আজকে ওই সকালে যে ছোট মায়ের আমাদের পুজো ওইখানে চলছিল দামোদরপুরে, সকাল ভোরবেলায় 5টার সময় আনুমানিক এক ব্যক্তি নাম চণ্ডী, এই আমাদের পান্ডে দাস, আনুমানিক 45-50 বছর বয়স হবে। সে পরিবারের সঙ্গে ছট করতে আসে এবং সে জলে নামে এবং সে এখানে তলিয়ে যায়। এবং তারপর প্রশাসন খবর দেওয়ার পরে ডুবুরি ফুবুরি নিয়ে আসার পরে এখানে এই কিছুক্ষণ আগে তাকে তোলা হয়। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।